আমি সুযোগ পেয়ে শেখ হাসিনাকে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ক্ষমতায় আসার পরপরই দেশ বিভক্ত হয়ে যায় স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে। এটা তো দেশের জন্য মঙ্গলজনক না। এবং আপনি ক্ষমতায় আসলেই একটা পক্ষ কি যুদ্ধ বা অপরাধী এই সেই বলে, এটাকে আসলেও কি স্বাধীনতা তখন 28 বছর পরে কি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কেউ আছে বলে মনে করেন? আর যদি না থাকে তাহলে সেটাকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব তো আপনার। আপনি কেন এই ডিভিশনটা না করলে? তো ডিভিশনটা আপনি যদি বন্ধ না করতে পারেন, ঐক্যবদ্ধ করতে না পারেন, দেশের কখনো উন্নতি হবে না এবং সোনার বাংলাও হবে না। এই প্রশ্নটা করতে পেরেছিলাম, উনি উত্তরও দিয়েছিলেন। আপনি ঠিক বলেছেন, এটা কেউ স্বাধীনতা বিরোধী নয়, এটা পলিটিক্যাল স্টান্টবাজি, রেকর্ড আছে। 2022-23 সালের দিকে একটা বিশাল ক্র্যাকডাউন চলছে, গুম খুন সমানে চলছে। আমি তো টার্গেট ছিলাম ভিন্ন মতের হলে, এবং আমাকে গুম করার জন্য প্ল্যান আমি জেনে ফেলেছি। তখন একটা প্ল্যাটফর্মে থাকার জন্য আমি বিএনপিতে জয়েন করি, আরো 25 জন অফিসার সহ। 23 সালের 10ই সেপ্টেম্বর। তখন বিএনপির কোনো সে ছিল না, পলিটিশিয়ানরা ম্যাক্সিমামই লুকানো ছিল, অথবা টাকা দিয়ে অনেকে জেলখানায় গেছে, এরকম উদাহরণ আছে। সেই সময় আমরা কিন্তু কিছু সামরিক অফিসার ঘুরে দাঁড়িয়েছি একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। তারপরে যখন দেশের পরিবর্তন হলো 5ই আগস্টের পরে, দেখলাম যে বিএনপি আর তাদের সে আদর্শে নেই, 180 ডিগ্রি অপোজিট। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, ম্যাডাম খালেদা জিয়ার যে আদর্শ ছিল ইসলামী মূল্যবোধের এবং দেশপ্রেম, ইন্ডিয়া বিরোধী একটা অবস্থান, ইন্ডিয়া বিরোধী মানে কি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দিকে টোটালি বদলে গেল। তারা 5ই আগস্টের তারা বিপ্লবটাকে অস্বীকার করা শুরু করলো, পুরো ইন্ডিয়ার পক্ষে তারা কথা বলা শুরু করলো এবং ফ্যাসিস্টের পক্ষে বলা শুরু করলো। আমি কর্নেল হক তো শৈশব থেকে সত্যের পথে আছি, সুতরাং আমি যদি সত্যের পথেই থাকতে চাই তাহলে বিএনপির আদর্শ সেই আদর্শ নাই, সত্যের আদর্শটা তার মধ্যে রইল না। আমি কি সেখানে থাকতে পারি? আমি তো থাকতে পারি না। আমি আমার সেই সঠিক আদর্শটা আমি খুঁজে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে। এবং এমন একটা ভালো দল আমি মনে করি পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। তারা ভ্রাতৃত্ববোধ বলেন, সহমর্মিতা বলেন, ভালোবাসা বলেন, চারিত্রিক মূল্যবোধ বলেন, সব মিলিয়ে আমি বলবো 16 কলায় পূর্ণ একটা দল। যেই দল 16-17 বছরে নিষিদ্ধ অবস্থায়ও তারা একটা শক্তি অর্জন করেছে এই কারণে, এবং তাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে তাকওয়া, ভয়, যারা প্রত্যেকটা কাজের জন্য তারা আল্লাহকে ভয় করেন, যে আল্লাহ দেখছেন, আমি এই অন্যায়টা করলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন, পরকালে আমাকে জাহান্নামে যেতে হবে। এই যে মানুষের ভিতরে সততার একটা সততা এবং পারস্পরিক ভালোবাসার যে একটা সম্প্রীতির চরিত্র গড়ে তোলা, এটা কিন্তু জামাত করেছে। সুতরাং আমি সেই আদর্শের মধ্যে আছি। অনেকে বলে আমি দল পরিবর্তন করেছি, আমি দল পরিবর্তন করি নাই। দল পরিবর্তন করেছে তার আদর্শকে, আমি আমার আদর্শের মধ্যে আছি। সেনাবাহিনীতে থাকাকালীন আপনার জীবনের স্মরণীয় কি ঘটনা আছে যে যা আপনাকে আহত করে অথবা আপনাকে গর্বিত করে? আমি গর্বিত করে, আমার অনেক অসংখ্য ঘটনা আছে। আমি অনেক ভালো ভালো কাজ করেছি আল্লাহর রহমতে। দুইটা বলবো। একটা হলো, আমি শেখ হাসিনা যখন আপনার 96 সালের ইলেকশনে জিতে আসলো, তখন 96 সালের শেষের দিকে ডিসেম্বরের 28 তারিখে একটা সামরিক আমাদের স্টাফ কলেজে, যেখানে সকল মন্ত্রীরা উপস্থিত ছিলেন, তিন বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন, সামরিক অফিসাররা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা তার বক্তৃতার শেষে বিভিন্ন অফিসারদের কথা বলার সুযোগ করে দেন। আমি তখন মেজর ছিলাম। আমি সুযোগ পেয়ে শেখ হাসিনাকে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ক্ষমতায় আসার পরপরই দেশ বিভক্ত হয়ে যায় স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে। এটা তো দেশের জন্য মঙ্গলজনক না। এবং আপনি ক্ষমতায় আসলেই একটা পক্ষ কি যুদ্ধ বা অপরাধী এই সেই বলে, এটাকে আসলেও কি স্বাধীনতা তখন 28 বছর পরে কি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কেউ আছে বলে মনে করেন? আর যদি না থাকে তাহলে সেটাকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব তো আপনার। আপনি কেন এই ডিভিশনটা না করলে? তো ডিভিশনটা আপনি যদি বন্ধ না করতে পারেন, ঐক্যবদ্ধ করতে না পারেন, দেশের কখনো উন্নতি হবে না এবং সোনার বাংলাও হবে না। এই প্রশ্নটা করতে পেরেছিলাম, উনি উত্তরও দিয়েছিলেন।
উত্তর দিয়েছিলেন, আপনি ঠিক বলেছেন, এটা কেউ স্বাধীনতা বিরোধী নয়ই, এটা পলিটিক্যাল স্টানবাজি। রেকর্ড আছে, আপনার মিডিয়াতে তো প্রচারিত হবে। এই কথাটা জোর দিয়ে দেখেন, সবাই জানে তৎকালীন সময়ে যারা বেঁচে আছেন। জেনারেল মঈনুল আহমেদ তো এখনো বেঁচে আছেন, তাই না? জেনারেল মঈনুল আহমেদ তখন চিফ ছিলেন, জেনারেল মুস্তাফিজ তখন মঈনুল আহমেদ স্টাফ কলেজের প্রধান প্রশিক্ষক ছিলেন। এরকম আরো অসংখ্য লোক বেঁচে আছে, তারা জানেন। এই কথা বলেছিলাম। আরেকটা বলেছিলাম, আপনি ছাত্র রাজনীতি বন্ধ করেন। ছাত্র রাজনীতি বন্ধ করতে বলেছিলাম প্রধানমন্ত্রীর মুখের উপরে একজন মেজর হয়ে। ওই যে জিয়াউর রহমানের সেই ঝিলটা ছিল, জিয়াউর রহমান যদি রিভোল্ট বলতে পারে, আমি কেন প্রধানমন্ত্রীকে কথা বলতে পারবো না? হোয়াই নট? এই ইয়েতে বলেছিলাম। এবং এটাও বলেছিলাম ওনাকে যে আপনি অনতিবিলম্বে এই ছাত্র রাজনীতি বন্ধ করেন, এবং আমাদের সেনাবাহিনীর মেজরদের কোনো, সেনাবাহিনী এবং 3 বাহিনীর মেজর র্যাঙ্কের লোকদের কোনো ফোন ছিল না, ল্যান্ড ফোন। আমি ওনাকে বলেছিলাম আমাদেরকে ফোন দিবেন যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি। ও ফোন দিয়েছিলেন। এটা একটা ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটা হলো, আমি যখন মিশনে যাই লাইবেরিয়ায় আমি এত ব্যাপকভাবে কাজ করে আমার ব্যাটালিয়ান, আল্লাহর রহমতে আপনার এই যে আমার এখানে ঘরে অনেক ছবি আছে দেখতে পাচ্ছেন, লাইবেরিয়ার প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ, সরকার, ইউএন আমাকে খুব তারা ওন করতেন। আমি প্রেসিডেন্ট অ্যারেন জনসন সার্লিফ আমাকে খুব স্নেহ করতেন, এবং আমি ওই দেশ থেকে আসার সময় তিনি তার প্রেসিডেন্সিয়াল অফিসে আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন, যেটা একটা বিরল পাওনা। এছাড়া আরো শত শত ঘটনা আছে, সেগুলো অন্য সময় যখন হবে আপনাকে বলতে পারবো ইনশাআল্লাহ। একজন সুনাগরিক এবং সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনি বাংলাদেশকে কি দিতে চেয়েছিলেন অথবা দিতে পারেননি, আপনার কি আক্ষেপ আছে? এটা তো সবকিছু আল্লাহর তরফ থেকে ঘটে। ধরেন আমাকে শেখ হাসিনা যেভাবে আমার মতো আরো অসংখ্য অফিসারকে বের করে দিল, আসলে তো আমার সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করতে পারিনি। আমি যে সামরিক সেনাবাহিনীকে যেভাবে ভালোবাসি, আমার যে স্পৃহাটা ছিল এই সেনাবাহিনী হবে একটা শক্তিশালী সেনাবাহিনী, মোরালি চারিত্রিকভাবে একটা শক্তিশালী সেনাবাহিনী হবে। কারণ অস্ত্র দিয়ে কিন্তু যুদ্ধ হয় না, অস্ত্রটা পরিচালনা করে মানুষ, ম্যান বিহাইন্ড দ্য গান। মানুষ যদি সঠিক না হয় অস্ত্র কোনো লাভ হবে না। আমি চেয়েছিলাম সেই ধরনের একটা আর্মি, যে আর্মিতে চারিত্রিক মূল্যবোধটা সবচেয়ে শক্তিশালী হবে। আমি যেখানে গিয়েছি সেই কাজটা করেছি, কিন্তু বিশাল আঙ্গিকে করার সুযোগ হয় নাই, তার আগে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমি একটা ঘরের ভিতর করেছি, মাঠে যেয়ে করতে পারিনি, হ্যাঁ, একটা বিরাট স্টেডিয়ামে গিয়ে করতে পারিনি। তো আমি কর্নেল হিসাবে কর্নেল র্যাঙ্ক পর্যন্ত যতটুকু পেরেছি ততটুকু করেছি। সেটাও আমার লেখা দিয়ে, আমার চেষ্টা দিয়ে আমি চেষ্টা করেছি আদর্শ ইউনিট গড়ে তোলার জন্য, আদর্শ অধিনায়ক গড়ে তোলার জন্য, আদর্শ সৈনিক গড়ে তোলার জন্য, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে। সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। যে আমি আমার সেই স্বপ্নটাকে পুরোপুরিভাবে বাস্তবায়ন করে আসতে পারিনি, এটি আক্ষেপ। আপনি একটা এইম যদি করেন, সেটা যদি বাস্তবায়ন না করতে পারেন, অবশ্যই আক্ষেপ থাকবে, তোকে, তাই না? কি? ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না,
সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।